রাষ্ট্রের কর্তারা যখন বছর শেষে রেমিটেন্সের ফিরিস্তি দেন, তখন তাদের মুখে ঝলক দিয়ে ওঠে একরাশ দাসত্বের স্বপ্ন, যেন বাঙালির জন্ম হয়েছে শুধু দাসত্ব করার জন্য। এবছর কেন অন্য বছরের তুলনায় কম রেমিটেন্স এসেছে তা নিয়ে উদ্বেগে ফেটে পড়েন কেউ কেউ। তবে কি আমরা দাস রপ্তানিতে পিছিয়ে পড়েছি অন্য দাস ব্যবসায়ী দেশের তুলনায়? কেউ বলে ওঠে, এই দাসেরা হলো আমাদের দেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। নিমেষেই অবজ্ঞায় তার চেহারা হয়ে ওঠে কুৎসিত। সেই দাসেরা মাঝে মাঝে লাশ হয়ে ফেরে, থেতলানো একতাল মাংস হয়ে। তাতে রাষ্ট্রের কিছু আসে যায় না। সেসব দুঃখী লাশের গল্প অজ্ঞাতনামা। এই চলচ্চিত্রে কোনো জীবিত মানুষ মুখ্য হয়ে উঠতে পারে না। বারবার জেগে ওঠে লাশ, পর্দায় না দেখানো থবড়ানো মাংস। সেই দুঃখী মাংসের কোনো নাম নেই, দেশ নেই, অথবা আছে অনেক দেশ, অনেক নাম, তবুও মাংসগুচ্ছ চিরদিনই অজ্ঞাতনামা। দারিদ্রতা বাঙালিকে দাস করতে পাঠায় জাত ভাই আমিরদের দেশে। পাড়ি দেয় বুকে সীমাহীন স্বপ্ন নিয়ে, দেশে একদিন রাজা হয়ে ফিরবে। সেই স্বপ্ন মিলিয়ে যাওয়ার আগেই তারা শুনতে পায় আমির ভাইদের দেশে তারা মিসকিন, নিচু জাতের বাংলাদেশি মুসলমান। গরিবের আপন ভাই হয়ে ওঠে অচেনা মানুষ, আর কথায় তথাকথিত জাত ভাই। তারা বড়জোর পশু হয়, মিসকিনেরা হয় শিকার, নারীরা হয়ে ওঠে বুকখুপ জাত ভাইয়ের খাদ্য। দাসত্বের যে সামান্য পারিশ্রমিক তা পাঠায় দেশের আপনজনের কাছে, বাড়িতে উনুন জ্বলে। রাষ্ট্রের কর্তারা খুশিতে চিৎকার করে, তাদের স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হচ্ছে, দেশ স্বাবলম্বী হচ্ছে, কর্তারা হয়ে উঠছে টাকার কুমির। কিন্তু কিভাবে চলে সেই দাসদের জীবন অচেনা কোনো দেশে? তবুও এদেশের কর্তা থেকে মেথর সবাই স্বপ্ন দেখে, একটি জাতির দাসত্বের স্বপ্ন, রেমিটেন্সের স্বপ্ন। দাসত্বের জীবন শেষে অনেকে ফিরে আসে, অনেকে ফেরে না। ফেরে তাদের লাশ। লাশ আসে নানা জটিলতায়। লাশ আবর্জনা হয়ে ওঠে রপ্তানিকারক এবং আমিরদের কাছে। তবুও তারা ছুঁড়ে ফেলে না নর্দমায়, ফেরত পাঠায়। এমন লাশের খবর আসে জলাবদ্ধ এক চরে। জানা যায় লাশের যে নাম জানানো হয়েছে সে বেঁচে আছে। তাহলে মারা গেল কে? দালাল জানায় গলাকাটা পাসপোর্টে পাঠানো হয়েছে অন্যজনকে। শেখ আব্দুল হাকিম নামে যে লাশ এসেছে তা মূলত এজারউদ্দিন প্রমাণিকের। প্রথমে মৃত্যুর খবর শুনে যে পরিবারটি কেঁদেছিল তারা থেমে যায়, কাঁদে আসল লাশের পরিবার। লাশ আনতে যেতে হবে এয়ারপোর্টে। সদ্য সন্তানহারা পিতাকে এখন হতে হবে মিথ্যাবাদী নাটকবাজ, অন্যথায় সে পাবে না তার ছেলের লাশ। রমজান দালাল ফেঁসে যায়, কিন্তু দয়ালু ওসি তাকে খুব বেশি ফাঁসায় না। লাশের সব দায়িত্ব পড়ে তার ঘাড়ে। বাবা বাড়িটুকু বন্ধক রাখে ছেলের লাশ আনার খরচ জোগাতে। রমজান দালাল নাটকের রিহার্সাল শুরু করে কিভাবে লাশ নেওয়ার সময় মিথ্যা বলবে। তা পেরে ওঠে না সন্তানহারা পিতা। রমজান তাকে আক্রমণ করে। রমজান দিশাহীন হয়ে যায়। কোনো বিচ্যুতি হলে সব কিছু ঘাড়ে এসে পড়বে এই আদম ব্যাপারীর। ঠিক হয় লাশ নেওয়ার সময় কোনো কথা বলবে না লাশের বাবা, কিন্তু লাশের পাশে চিৎকার করে বলে তার ছেলের নাম ও তার ছেলের নাম হারানোর দুঃখের কথা। ঘুষ দিয়ে বিমানবন্দরের কর্মকর্তাকে শান্ত করে রমজান ফিরে আসে গ্রামে। তারপর জানা যায় লাশের খতনা হয়নি, গায়ের রং কুচকুচে কালো। এই লাশ অন্য কারো, অন্য কোনো দেশের, অন্য কোনো ধর্মের। লাশটি আবারও হয়ে ওঠে নামহীন। কাঁধের ওপর অজ্ঞাত লাশ আর সন্তানের লাশ না পাওয়ার দুঃখে এগিয়ে চলে কাহিনী। বেড়ে চলে দুঃখ, অজ্ঞাত লাশের দুঃখ। কে বইবে এই অজ্ঞাতের লাশ? প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই ফিরিয়ে দেয় লাশ, পাঠায় একে অন্যের কাছে। এমনকি মর্গেও এই লাশ নেয় না, নাম না জানা দাসের লাশ। এই দাসেরাই কি রেমিটেন্স পাঠায়? লাশ নিয়ে ফিরে যায় পিতা। লাশ নিয়ে ফিরে যায় পিতা একটি আশায়, আমার ছেলেও হয়তো সৎকারের মর্যাদা পাবে অন্য কোনো পিতার হাতে। লাশ কারো নয়, সন্তানের লাশ শুধুই পিতার। অনেকেই অজ্ঞাতনামার সাথে আয়নাবাজির তুলনা করেছেন। দুই সিনেমার মুক্তি প্রায় একই সময়ে হয়েছিল, অথচ অজ্ঞাতনামার কথা কয়জন জানে এবং আয়নাবাজির কথা কয়জন জানে না। এ যুগ বিজ্ঞাপনের যুগ, প্রচারণার যুগ, নিজের বিলবোর্ড নিজের গলায় ঝুলিয়ে ঘোরার যুগ। সে কারণেই হয়তো অজ্ঞাতনামা সবার অলক্ষ্যে, অজ্ঞাত কৌশলী হয়ে রইল। সিনেমার নামকরণের এরকম সার্থকতা কে দেখেছেই বা কবে? আয়নাবাজি এবং অজ্ঞাতনামার তুলনা করা কঠিন না। দুটি ভিন্ন গল্পকে এক নীতিতে পরিমাপ করা আসলে সম্ভব না। দুই সিনেমাই ক্ষেত্রে সক্রিয়তা বজায় রেখেছে। আফসোস একটাই, অজ্ঞাতনামা অতটা প্রচার পেল না। বাংলাদেশের মানুষ জানতেও পারল না কতটা নির্মম নিষ্ফল আক্ষেপের এক গল্প পড়ে রইল নিতান্ত অগোচরে। কাহিনী সাবলীল, সহজবোধ্য ও হৃদয়স্পর্শী। চোখে পড়ার মতো কোনো অসামঞ্জস্য নেই। নির্মাতার কোনো বক্তব্য সেখানে নেই। স্বাভাবিকতার ওপর নির্মাতা কিছুই চাপিয়ে দেননি। অসাধারণ চিত্রনাট্য আর থমথমে নানা টুইস্ট আড়ষ্ট করে রাখার মতো। অভিনয় অতুলনীয়।
ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম কিংবা শতাব্দী ওয়াদুদরা কখনো অভিনয় করেন না। এরা হয়ে ওঠেন বাস্তব মানুষ, যারা আমাদের সাথে থাকে, যারা সাধারণ আবার অসাধারণ। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।